নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ি থানার লাঙ্গুলিয়া গ্রামে তাজা বোমা উদ্ধার। ক্যান্সার আক্রান্ত ছাত্রের পাশে নানুরের চণ্ডীদাস মহাবিদ্যালয়। ফের চুরি সিউড়িতে, এলাকায় চাঞ্চল্য। দুবরাজপুর থানার উদ্যোগে শান্তি কমিটির বৈঠক। মদ বিক্রির প্রতিবাদে একজোট হল হরিসারা গ্রামের প্রমিলা বাহিনী। তিলপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি। রাজনগরের রানীগ্রামের দুর্গাপুজোর প্রস্তুতি জোর কদমে। এবার সংবাদ বিস্তারিত। আজ সকালে সিউড়ি থানার লাঙ্গুলিয়ায় একটি উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে 8টি তাজা বোমা ও প্রচুর বোমা বাঁধার সুতলি উদ্ধার করে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য রয়েছে। বিদ্যালয়ের পেছনে জঙ্গলে বোমা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছিল, কি শুনলেন বলুন তো? বোম টোম পড়েছিল, বালিঘাটের ব্যাপার তো। তারপরে পুলিশ গাড়ি এলো, বোমগুলো তুলে নিয়ে গেল। কারা দেখেছে প্রথম দেখেছে, মানে প্রায় গ্রামের লোকই দেখেছে, পায়খানা টায়খানা করতে আসে তো সব তখন দেখেছে। আপনি এই গ্রামের বাসিন্দা? এই গ্রামে। কতটা আতঙ্ক যেভাবে গ্রামের মধ্যে বোম রয়েছে বা কিছু? আতঙ্ক বলতে বালিঘাটের ব্যাপারেই তো, বোম টোম কোথা থাকবে, ওরাই জানবে। কতটা ভয় বা কতটা ভয়? প্রচুর ভয়, বোম বলে কথা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাঙ্গুলিয়া। বোলপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র দেবরাজ সেন মাত্র 20 বছর বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। তাই আজ নানুরের চণ্ডীদাস মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ, ছাত্রছাত্রী, কলেজের শিক্ষক শিক্ষিকা এবং অধ্যক্ষ সহ বাজারে, দোকানে, কড্ডা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ব্যক্তির কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেন দেবরাজ সেনকে সুস্থ করার লক্ষ্যে। ছাত্র আমাদের সহপাঠীর ক্যান্সার হয়েছে, তো উনি এখন বর্ধমান দিল্লিতে আছেন। তো দিল্লিতে একটা ডোনার পেয়েছে যে একটা অঙ্গ চেঞ্জ করবে, সেই অঙ্গটার দাম ডিমান্ড করেছে সেই ডোনার 30 লক্ষ টাকা। তো সেই সূত্রে উনি সাহায্যের হাত বাড়িয়েছিল। সেই সাহায্যের হাতে আমরা তার হাতে হাত মিলিয়ে আমাদের চণ্ডীদাস মহাবিদ্যালয় ছাত্র সংসদ এবং সকল ছাত্রছাত্রী স্যার ম্যামদের সহযোগিতায় আমাদের কলেজে যে কালেকশন করেছি টাকা, এবং পঞ্চায়েত, হাই স্কুল, বাজারঘাট মিলে সব কালেকশন করা হচ্ছে। সেই টাকাটা টাকাটা নিজে আমার স্যার বা আমরা ছাত্র সংসদের পক্ষ থেকে তাদেরকে ডোনেশন করব, এটাই আমাদের সিদ্ধান্ত। আর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের সকলের পক্ষ থেকে যে সে ভালো সুস্থভাবে দেবরাজ যেন ফিরে আসতে পারে, সশরীরে যেন তার বাড়িতে ফিরতে পারে, এটাই আমাদের কামনা। কত টাকা কালেকশন হলো এখনো পর্যন্ত? প্রায় আমাদের কাল থেকে আজ পর্যন্ত প্রায় 20-25 হাজার টাকা হবে। সালমান রাকেশের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। বাড়ির মালিকের অনুপস্থিতিতে সিউড়ি হাটজান বাজার রেল কলোনিতে চুরির ঘটনায় এলাকার মানুষ বিস্মিত। সিউড়ির হাটজান বাজারে বাড়ির মালিকের অনুপস্থিতিতে সর্বস্ব নিয়ে গেল চোরেরা। এই কলোনির বাসিন্দা সুকুমার মালাকার একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। কয়েকদিন আগে তার মা মারা যাওয়ায় তিনি মায়ের সৎকারের জন্য কলকাতা যান। সেই সুযোগে বাড়ির দরজা ভেঙে সর্বস্ব লুট করে চোরেরা। আজ সকালে স্থানীয় বাসিন্দারা সুকুমার বাবুর বাড়ির দরজায় তালা ভাঙা দেখে ছুটে আসেন। সকলে মিলে বাড়ির ভিতরে ঢুকে দেখেন সবকিছু চুরি গেছে। বাড়ির ফ্রিজ, টিভি, এমনকি রান্না করা গ্যাস সিলিন্ডারও নিয়ে যায় চোরেরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। আমরা আজকে প্রথমে সকালবেলায় ফুল তুলতে এসে দেখি জানলাটা একটু ফাঁকা আছে, ঠিক আছে। তারপরে আমার শাশুড়ি বলছে যে আসা জানলাটা ফাঁকা আছে। আমি বললাম তাহলে হাওয়াতে হয়তো খুলে গেছে। বলছে না, হাওয়াতে খোলা না। তা আমি আর একটা কাকি লাঠি দিয়ে একটু সরিয়ে দেখি, তখন দেখি কাপড় চোপড়গুলো ছড়ানো, ঠিক আছে। আমরা তাহলে বললাম তাহলে ঠিক চুরি হয়েছে। পিছনে দরজা দিয়ে এসে দেখছি এই ঝোপের এদিকে পিছনে দরজা আছে, এইদিকে এসে দেখছি যে পুরো তালা ভাঙা, তালা খোলা।
তারপরে ভিতরে দেখি সবই নিয়ে গেছে, ফ্রিজ ছিল, টিভি ছিল, সাইকেল ছিল, আলমারি ভেঙেছে এইসব। বাড়ির মালিকের নাম কি? মালিকের নাম সুকুমার গাঙ্গুলি। কোথায় থাকেন উনি? উনি কোথায় থাকেন? উনি সোদপুরে থাকে, মাঝে মাঝে এখানে আসে। ওনার স্ত্রীর অসুস্থ, তো উনি আসে, অসুস্থ ছিল বলে আসতে পারিনি, এখন মারা গেছে আজকে ওনার কাজ দিয়ে, তার জন্য আরো আসতে পারছে। উনি কি একাই থাকেন? পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দুবরাজপুরের হাসপাতাল কি এমন করলেন? রাজনৈতিকভাবেও একটু সচেতনতার দরকার, তাই বলে মনে করেন নাকি আপনি? জুলুম করা, ঝামেলা করা, এই কাজগুলো প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। নিত্য যানজট লেগে রয়েছে, এ ব্যাপারে দাদা আপনাদের কোনো উদ্যোগ? প্রত্যেক বছর বর্ষায় মানে দুবরাজপুরের যদি পোদ্দারবান থেকে আমি থানা মোড় পর্যন্ত ধরি বা ইসলামপুরের ভেতরে কিছু, এবং সর্বোপরি যখন বক্রেশ্বর তাপবিদ্যুৎ হয় তখন আমি বলেছিলাম যে ভবিষ্যতে কিন্তু এটা প্রচণ্ড অসুবিধা হবে। সম্পূর্ণ হয়েছে কথা এখন বলা যাবে না। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর থানার উদ্যোগে দুবরাজপুর থানার 137টি পুজো কমিটির সদস্যদের নিয়ে শান্তি মিটিং হলো আজ। উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রি, দুবরাজপুর থানার ওসি, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, তৃণমূল শহর সভাপতি প্রভাত চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির সদস্য কাশিমুল হক, জয়েন্ট বিডিও ও আবগারি ওসি সহ অন্যান্যরা। পুজোর কয়েকদিন শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই এই বৈঠক। পারমিশন পেতে অনেক বেশি বেগ পেতে হয়। আমার মনে হয় এই পুজো পালনের জন্য একটা কমিটি ফর্ম করা হয়, তো এই কমিটির প্রতিটি সদস্যের উপর নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দেওয়া হয়। কোনো কাজ চাইলে কোনো কষ্ট লাগবে না, সহজ লাগবে। তো ফায়ার ব্রিগেডের পারমিশন যারা করবে, তোরাই এত তারিখে ফায়ার ব্রিগেডের পারমিশনটা করে নিয়ে আসবে। আমি প্রতিবারেই বলি, এখনও বলছি, যদি কোনো অফিসে আপনাদেরকে অ্যাটেন্ড করছে না, থানা থেকে, বিডিও অফিস থেকে, ইলেকট্রিক অফিস থেকে, ফায়ার ব্রিগেড থেকে, আমি আমার ফোনটা শেয়ার করছি, আমাকে ফোন করুন। কেন কি আমরা সরকারি আধিকারিক যে যেখানে বসে আছি, এই মানুষগুলোর জন্য বসে আছি। পুজোর সময় আমাদের একটু বেশি খাটতে হয়, এটা যেমন ঠিক, পুজোর সময় আমরা বোনাস পাই, আমাদের অন্যান্য পয়সা পাই, এসব ব্যাপারগুলো আছে। তো এই মানুষগুলোর সাথে পুজোর কদিন আমরা খাটবো একটু বেশি, এটাই তো স্বাভাবিক। তো আমরা যদি আপনাদের এই পারমিশনের ব্যাপারটা যদি আরো আগে যদি ক্লিয়ার করে দিতে পারি, তাহলে আমরা আমাদের ওই কাজটাকে প্যারালাল ঠিকঠাকভাবে চালাতে পারবো। এটাতে আমাদের একটু কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? এটা আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো। আর পুজো একটা অনেক বড় ব্যাপার, এখানে অনেক লোকের সমাগম হয়। দুর্গাপুজো বছরে একবারই আসে, তো এটাকে আমরা সবাই চেষ্টা করি যাতে যতটা ভালোভাবে করতে পারি। আমরা হলাম রাজ্য সরকারের পরিবার, সেই পরিবারের একজন প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, যে কোনো বিষয়ে কোনো অসুবিধা হলে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে সব সময় আপনাদের পাশে দাঁড়াবো, এবং পুজো যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারেন তার ব্যবস্থা, এই দুবরাজপুরবাসী যাতে পায় তার ব্যবস্থা আমরা সকলে আপনাদের সঙ্গে থাকবো। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। গতকাল রাত্রি 8টা নাগাদ সাঁইথিয়া থানার হরিশরা গ্রামের প্রমিলা বাহিনী এলাকায় মদ বিক্রির প্রতিবাদ জানায়। গ্রামে যারা মদ বিক্রির সাথে যুক্ত তাদের বারবার মদ বিক্রি করতে নিষেধ করা হলেও তারা কর্ণপাত করেনি, তাই বাধ্য হয়ে তারা মদ বিক্রেতাদের বাড়িতে গিয়ে প্রতিবাদ করে এবং পুলিশি প্রহরার দাবি করে। এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের হুঁশিয়ারি দেয়। আমরা যা মদ পেয়েছি সেই মদগুলো ফেলে দিয়েছি। আপনার নাম? আমার নাম প্রিয়া বাগদি। এখানে মদ বিক্রি হয় তোদের পাড়াতে? হ্যাঁ। কবে থেকে হয়? আচ্ছা, এই মদ বিক্রি করার জন্য তোদের কোনো অসুবিধা হয় পড়াশোনাতে? হ্যাঁ। কি হয়, কি 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 করে ওরা? রানা বৈদ্য রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। তিলপাড়া সম্মেলনী সমিতির দুর্গাপুজোয় এবার বিশেষ আকর্ষণ শিবের মাথায় জল ঢালা। দুর্গাপুজোর আর কয়েকটা দিন বাকি, তাই সাজো সাজো রব সিউড়ি তিলপাড়াতে। তিলপাড়াতে সম্মেলনী সমিতির মাঠে তৈরি হচ্ছে 75 ফুট বাই 60 ফুটের বিশাল মণ্ডপ।
মণ্ডপ সাজানো হচ্ছে কাপড় ও নানা ধরনের থার্মোকলের কাজ দিয়েই। পরে স্প্রে দিয়ে রং করে ফুটিয়ে তোলা হবে দৃশ্য। মণ্ডপের মাথায় তৈরি হচ্ছে শিবলিঙ্গ, দুদিকে থাকছে দুটি হাতি, সুর দিয়ে জল দেবে শিবের মাথায়, যা এবার এখানকার প্রধান আকর্ষণ। ক্লাবের এক সদস্যই প্রতিমা তৈরি করেছেন। পুজো কমিটির সম্পাদক প্রদীপ সিনহা জানান, এবার পুজোর বাজেট 10 লক্ষ টাকা। পুজো উপলক্ষে রয়েছে প্রতিদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর তিলপাড়া সম্মেলনী সমিতির কিভাবে পুজোটা আপনারা করছেন? তিলপাড়া পুজোটা করছি বলতে তিলপাড়া এই পুজো বহু ঐতিহাসিক পুজো, ঠিক আছে। এখানে অনেক বছর ধরে এই পুজোটা হয়ে আসছে। হ্যাঁ, আমাদের সিনিয়ররা যারা তারা এই পুজো বরাবর করে আসছেন, আমরাও নতুন করে প্রস্তুতি নিয়েছি। তো আমাদের এই পুজোটা যেটা মেন আকর্ষণ হচ্ছে এবছর, সেটা হচ্ছে প্যান্ডেলের চূড়ায় একটা শিব থাকবেন। সেই শিবের ওপর পাশে দিয়ে দুটো হাতি থাকছে, সেই হাতির মাধ্যমে জল দিচ্ছে। এবার এটাই আমাদের মেন আকর্ষণ এবছর। আপনাদের প্রতিমা এবং আলোকসজ্জা কীভাবে হচ্ছে? প্রতিমা আমাদের এখানকারই পুজো কমিটির একজন আছেন, হ্যাঁ, আমাদের সদস্য ক্লাবেরই, সেই প্রতিমা তৈরি করে, হ্যাঁ, তার প্রতিমা এখান থেকে বাইরে বাইরে অনেক জায়গায় যায়, সেই আমাদের প্রতিমা করছে। এবং আলোকসজ্জা আমাদের মোটামুটি হয়, সেরকমভাবে আলোকসজ্জা হয়তো করতে পারি না, কিন্তু আলোকসজ্জাও খুব একটা খারাপ হয় না। এবছর আপনাদের বাজেট কত? আমাদের বাজেট এবছর 10 লাখ। আপনার নাম? আমার নাম প্রদীপ সিনহা। আপনি? আমি তিলপাড়া সম্মেলনী সমিতির সেক্রেটারি। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম RCTV, তিলপাড়া। রাজনগরের রানীগ্রামের দুর্গাপুজো 300 বছরেরও বেশি। এখানে মদনমোহনের ভোগে হয় দেবী দুর্গার ভোগ। বৈষ্ণব ও শাক্ত ধর্মের সমন্বয় পরিলক্ষিত হয় এখানে। রাজনগরে মদনমোহনের ভোগে হয় মা দুর্গার ভোগ। এই অভিনব পূজার নিয়ম চালু রয়েছে রাজনগরের রানীগ্রামে 300 বছরের পুজোয়। এখানে চট্টরাজ পরিবারের প্রাচীন মদনমোহন মন্দির ও দুর্গা মন্দির পাশাপাশি অবস্থিত। চট্টরাজ পরিবারের সপ্তম পুরুষ ভোজন কৃষ্ণ চট্টরাজ বর্তমান ঝাড়খণ্ডের কুমিরদহ গ্রাম থেকে জীবন জীবিকার তাগিদে রাজনগরে এসেছিলেন। এই বিষয়ে এই পরিবারের প্রবীণ ভবানীশঙ্কর চট্টরাজ জানান, এই পুজো ছিল একসময় রায়দের। তারা ছিলেন জমিদার। জমিদারি চলে যাওয়ার পর তাদের আর্থিক অবস্থা সঙ্গীন হয়ে পড়ে। তারা ছিলেন আমাদের শিষ্য, পুজোর দায়িত্বটা আমাদের দিয়ে দেন। ভোজন কৃষ্ণ চট্টরাজ একসঙ্গে মদনমোহন ও মা দুর্গার আলাদা আলাদা ভোগের ব্যবস্থা করতে পারেননি। কথিত আছে, তখন মা দুর্গা তাকে স্বপ্নে বলেন, তুই চিন্তা করিস না, মদনমোহনের ভোগ দিয়েই আমার ভোগ দিবি। আবার অন্য মতে রাজনগরের রাজা ছিলেন সেনবংশীয় লক্ষণ সেন, যিনি ছিলেন পরম বৈষ্ণব। তার প্রভাবে এখানে শাস্ত্র ধর্মের মিলন ঘটে। এই দুর্গা পূজাটা ছিল অ্যাকচুয়ালি এখন বর্তমান ঝাড়খণ্ড বিহারের একতলার রায়দের জমিদার, তারা আমাদের শিষ্য। তারা যখন জমিদারি বিলোপ হয়ে গেল, সব রাজনীতি চলে গেল, তখন উনি চলে গেলেন ছেড়ে দিয়ে। দেখবে যে গুরুদেব আমার সপ্তম পুরুষকে বলেছিলেন ভজন কৃষ্ণ চট্টরাজকে, যে গুরুদেব আমার এই মা দুর্গার সেবাটা পর্যন্ত মদনমোহনের সেবা করছেন, তো এটা করতে হবে। তো ভজন কৃষ্ণ চট্টরাজ উত্তর দিয়েছিল, বাবা দেখো তুমি হে জমিদার, মায়ের সম্পত্তি মাত্র 11 কাঠা, 1 বিঘেও লয়, তো তোমার দ্বারা তো সম্ভব। আর আমি তো গরিব গুরুদেব, তা আমি এই মায়ের দশপূজা কী করে করবো? তো বলছে না, কোনো চিন্তা নাই, আপনার যথেষ্ট আমরা দীক্ষা দেবো, দক্ষিণাটুকু দেবো। নেয় না। 7-8 দিন পরে মা দুর্গার স্বপ্ন হলো। এই মা দুর্গা থাকতেন পাটমুড়িতে, আর মদনমোহন থাকতেন কুমিরদহাতে। এইখানে শালিগ্রামের সেবা হইতো কেবল, হ্যাঁ, শ্রীধর স্বামী। তো স্বপ্ন দিল, হারে ভজন তুই আমার পুজো আনবি না? তো ভাবছি কিসের, ভাবনা কিসের। সকালে উঠে প্রণাম করলে চলে গেল মন্দির, যে মা অপরাধ করেছি, আমি গরিব ব্রাহ্মণ বলে এই কথাটা বলেছি। যা চিন্তা নাই, তুই ঘুম থেকে উঠবি, দেখবি বালিশের নিচে, বালিশের নিচটা দেখেছি 51টা টাকা বালিশের নিচে, আর প্লাস ওই জমির 13 কাঠা যা 8-10 টাকা দাম তখনকার দিনে। এইসব নিয়ে মহা সমারোহে পুজো হলো। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।